করার জন্যই তো আমার ডিপ্লোমেসিতে অ্যাক্টিভ হতে হবে, আমার পরিবর্তন আনতে হবে, আমাদের চিন্তাধারা নতুন করে সাজাতে হবে এখানে। হ্যাঁ, আমেরিকা ইজ এ সুপার পাওয়ার, আমেরিকা হ্যাজ ইস গ্লোবাল ইনফ্লুয়েন্সেস, শেষ করতে হতে হয়তো আরেকটা তখন দিতে হতে পারে। সো ইট ইজ দ্যাট মাচ অপরচুনিটি, দ্যাট মাচ অলসো রিস্ক ইনভলভড। তাহলে আমরা যে আপনার বিভিন্ন যেখানে আপনি দেখেন জিওপলিটিক্যালি আমেরিকা চাচ্ছে না, ইন্ডিয়া চাচ্ছে না চাইনিজ এক্সক্লুসিভ বে অফ বেঙ্গল, চায়না চাচ্ছে। সো দেয়ার আর 3 কম্পিটিং ফোর্সেস ইন দিস রিজন। যে এইখানে আমাদের ঝুঁকিটা কি? সফরের পরেই একটা আলোচনা শুরু হয় যে আমরা কি প্রত্যাশা করেছিলাম, আমরা কতটা পেলাম, এ ধরনের একটা পোস্টমর্টেম আলোচনা শুরু হয়। এবারও সেটা শুরু হয়েছে। আপনার কাছে একটু ছোট্ট করে বিশ্লেষণ জানতে চাইব আসলে প্রত্যাশা এবং প্রাপ্তি সম্পর্কে। জি, প্রথমে আমাদের একটা বাংলাদেশের একটা মাইন্ডসেট, এটা জনগণের মাইন্ডসেট, পলিটিক্যাল মাইন্ডসেট। কোনো আমাদের হেড অফ দি গভর্নমেন্ট কোনো দেশে বিদেশে সফর করলেই আমরা চাই আমাদের প্রাপ্তি কী? আমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছি? অবশ্যই না। সব কিছু কোয়ান্টিফাই করা যায় না, কিছু কোয়ালিটিভ জিনিস আছে, কিছু স্ট্র্যাটেজিক জিনিস আছে। আমাদের দেখতে হবে লং টার্ম এই ভিজিটের আউটকামটা কী। শর্ট টার্ম কিছু গেলাম, পেয়ে নিয়ে আসলাম, এটাতে যদি আমরা আত্মবিশ্বাসে যদি আমরা জাতি খুশি হয়ে যাই, তাহলে কিন্তু লং টার্ম আমরা সবসময় পিছিয়ে থাকবো। তো তাই আমাদের প্রত্যাশাটা খালি দেখলে হবে না যে কত টাকা নিয়ে আসলেন, কী বিজনেস আনলেন। দ্যাট ইজ হাউ ইট শুড নট বি কোয়ান্টিফাইড। কোয়ান্টিফাই হবে যে এই ভিজিটের মাধ্যমে বাংলাদেশ জিওপলিটিক্যালি কী আর্ন করলো, বাংলাদেশের চীনের সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এবং এটা এফেক্ট অ্যান্ড ইমপ্লিকেশন। তো এখানে আমি সর্বপ্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে একটা বাংলাদেশের একটা প্রচলিত রীতি বেশ কবছর হয়ে গেল, যেই সরকার প্রধান হয় প্রথমে আমাদের পার্শ্ববর্তী দেশে যেতে হবে, মানে ভারতের যেতেই হবে। এই যে একটা বাধ্যকতা, হি হ্যাজ কাম আউট অফ দ্য ব্যারিয়ার, এবং আই সেলিউট হিম দ্যাট হি হ্যাজ টেকেন আ বোল্ড স্টেপ টু ব্রেক দিস ওল্ড টাইম প্র্যাকটিস, এবং উনি সাহস করে চীনে গিয়েছেন। এবং এখানেই আমি মনে করি হি ডিজার্ভস ক্রেডিট যে এত একটা বোল্ড স্টেপ, যেখানে আপনার মিডিয়া ইনভিটেশন, জিওপলিটিক্যাল প্রেশারে সবাই ভাবছিল উনি হয়তো ফার্স্ট টাইম আমার ভারতেই যাবেন না, যে আমাদের চীন একটা পরীক্ষিত বন্ধু, এবং সেই বন্ধু আজ উনি না, ওনার বাবা যেই রাস্তা তৈরি করে দিয়েছিলেন, ওনার মাও সেটা ফলো করেছেন। আমি অত্যন্ত খুশি যে ওনার দুজনের সাথে চাকরিকে আমি এখন দেখতে পাচ্ছি যে উনি একই রাস্তায় অগ্রসর হচ্ছেন। সুতরাং এটা ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট আমরা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা কি করব, হোয়াট ইজ আওয়ার সভারেন অটোনমি, সেটা উনি এক্সারসাইজ করেছেন, করে দেখিয়েছেন। এর জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই, এবং অ্যাজ আ বাংলাদেশি আই ফিল প্রাউড দ্যাট বাংলাদেশ ইজ এগেইন ব্যাক অন দ্য স্যাডেল, যে তাদের নিজেদের সার্বভৌমত্ব ডিসিশন বাংলাদেশি নেবে, অন্য কার প্রলোচনায় নয়, অন্য কারোর প্রভাবে নয়। তো এই দিক থেকে একটা বিরাট, আমি বলবো এটা প্রাপ্তি। এখন প্রাপ্তির কথা যদি বলি, যে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে একটা আমি মনে করি যে যখন বিএনপি পূর্ববর্তী যখন লাস্ট 2001 and 2006 পর্যন্ত যখন সরকারে ছিলাম, তখন চায়নার সাথে একটা বিরাট ভুল বুঝাবুঝি হয়েছিল, এবং সেই ভুল বুঝাবুঝি তাইওয়ানকে নিয়ে, তাইওয়ানের ট্রেড অফিস নিয়ে। এবং আপনারা জানেন চীন এই ইস্যুটাকে একটা সাংঘাতিক সেন্সিটিভ, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য কর্নারস্টোন তাদের ফরেন পলিসিতে, কাদের সাথে তাদের সম্পর্ক কী হবে। তো সেখানে আমরা বিএনপি কিছু হয়তো ভুল করেছিল, সেই ভুল বোঝাপড়া আমি মনে করি এইবার 1-to-1 মিটিং উইথ চাইনিজ প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট এটা সেটেল হয়েছে। সো এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। দ্য লং টার্ম যে চাইনিজ ওয়ার ফ্রেন্ড, দে আর ব্যাক এগেন ইন আওয়ার ফ্রেন্ড, অ্যান্ড বিএনপি সেই আস্থা এবং সাপোর্ট পেয়েছে। চায়না একটা বিরাট প্রতীয়মান শক্তি, আগামীতে তারা শুধু ইকোনমিক্স দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, এবং আগামীতে মিলিটারিও তারা সুন চ্যালেঞ্জ করবে। এইরকম একটা রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক, এবং বিএনপি পলিটিক্যাল লিডার্স এবং প্রাইম মিনিস্টার দ্য লিডার অফ দিস কান্ট্রি যে সমর্থন পেয়েছে, এটা হলো সবচেয়ে বড় প্রত্যাশা আমি মনে করি। আর সেকেন্ডলি আমি বলবো যে আমরা বাংলাদেশে যে কোনো ইনফ্রাস্ট্রাকচার তাকান না, হু হেল্প আস? চায়না। এটা তো বাস্তবের কথা। হ্যাঁ, দেয়ার আর আদার কান্ট্রিজ, আমেরিকা, জাপানও আমাদেরকে করে কিছু, বাট চায়না কিন্তু তাদের এই দিকে তারা অনেক অগ্রসর বাংলাদেশে তারা। এবং এটা কেন, এটা আমাদের বুঝতে হবে। স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গাতে আছে। এবং নেপোলিয়ন বলতেন একটা দেশের ফরেন পলিসি ডিপেন্ডস অন হিজ ভৌগোলিক অবস্থান, এবং আমাদের এখন বর্তমান যে ভৌগোলিক অবস্থান আছে, এটাকে আমরা ক্যাশ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইফ ইউ হ্যাভ টু কাম আউট অফ আর
অ্যাবসলিউটলি লোকালাইজ সেলস থেকে আন্তর্জাতিক যদি আমরা কিছু আমাদের অবস্থান রাখতে চাই, দিস ইজ দ্য টাইম ফর আস টু প্রোগ্রেস ইকোনমিক্যালি, টু বেনিফিট অ্যান্ড ডু সামথিং গুড। তো এখানে যেটা চায়না কিন্তু কতগুলো খুব সুন্দর কথা বলেছে আমাদের জন্য। একটা হচ্ছে পৃথিবীর মানচিত্র চেঞ্জ হতে পারে, কিন্তু চায়না বাংলাদেশের মানচিত্র সবসময় প্রোটেক্ট করে। ইটস আ বিগ স্টেটমেন্ট। এটা যে আমাদের সভরেন অথরিটিটাকে কত বড় একটা সাহস এবং সক্ষমতা জুগিয়েছে এটা বলার নয়। এটা আপনার ম্যান পাওয়ার, আর্মি, ডিফেন্স এগুলো দিয়ে এই স্টেটমেন্টটা যদি চায়না সত্যি সত্যি we can get their support on this is the biggest achievement আমি মনে করি। তারপর আরেকটা তারা বলেছে, they want a shared community of prosperity of both Chinese এবং বাংলাদেশ। তারা শুধু তারা নিজেদের উন্নতি চাচ্ছে না, এবং আমের সাথে সাথে তারা বাংলাদেশও এবং বাংলাদেশের জনগণও যাতে এতে উপকৃত হয় সেটা, এটা হচ্ছে একটা বিরাট স্টেটমেন্ট। তবে চায়না কিন্তু খুব স্মার্টলি প্লে করেছে। এই যে তারা যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যেটা একটা নতুন একটা তারা রাস্তা যেটা করেছে, যেটা আগে কিন্তু ভারত সহকারে ছিল, করিডোরের কথা বলছেন, যেটা বাংলাদেশ চায়না মিয়ানমার করিডোর, আগে ছিল বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার চায়না, এক্স্যাক্টলি। তখন কিন্তু পরবর্তী ইন্ডিয়া এখান থেকে ব্যাক আউট করে যায়। সো ইন্ডিয়া ব্যাক আউট করে গেলে এখন বাংলাদেশ ওটা কিন্তু আর পরবর্তীতে এটা ওয়াজ নট ক্যারিড ফরওয়ার্ড। এখন কিন্তু বেজিং আবার সেই প্রস্তাব নিয়ে এসেছে। সো এগুলা বিরাট আমাদের পাওনা। এগুলো এখন আমাদের বর্তমান সরকারের দায়িত্ব হবে হাউ টু ক্যারি ইট ফরওয়ার্ড, এগুলো ইমপ্লিমেন্ট, কথায় ভাষায় না রেখে এটা বাস্তবে পরিণত করাই হবে। তো আমি অন দ্য হোল আমি বলবো যে এটা একটা বিরাট সাফল্য, এবং আমি এর জন্য প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই। আই স্যালিউট হিম ফর দিস টেকিং দিস বোল্ড স্টেপ। একটা পারসেপশন তো আলোচনা হচ্ছে, যেটা হলো পার্শ্ববর্তী দেশের মিডিয়াও বলছে, আমাদের লোকালিও আলোচনা আছে, বা আশঙ্কার কথা থেকেও কেউ কেউ বলছে বাংলাদেশ কি আসলে সত্যিই চায়নার দিকে বেশি ঝুঁকে পড়ছে। সেটা ঝুঁকে পড়লে আপনি আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা বলছিলেন, তাহলে এই জিওগ্রাফিক্যাল যে পলিটিক্স, ভূ রাজনীতি, এখানে তো একটা কম্পিটিশান আছে, যেখানে এখানে ভারত একটা ফোর্স হিসেবে আছে, যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাষ্ট্রের সাথে জাপান আছে, এখানে চায়না। তাহলে এইটা যদি সত্যি ঝুঁকে পড়ছি কিনা একটা বিষয়, আর যদি আমরা চীনের সাথে সম্পর্ক আরও অনেক বেটার করি, তাহলে জিওগ্রাফিক্যালি বা জিওপলিটিক্যালি এটার ইম্প্যাক্ট কি পড়বে? অন্য যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে সম্পর্কের একটা কোনো টানাপোড়েন বা তাদের সাথে সম্পর্কের ব্যালেন্স আমরা কিভাবে রাখতে পারবো? এই ব্যালেন্স কোশ্চেনটা কিন্তু টাইম অ্যান্ড এগেন এই জিওপলিটিক্যাল কম্পালশনের জন্য আমাদের সামনে আসছে। হাউ টু মেনটেন আ প্রপার ব্যালেন্স এই জিওপলিটিক্যাল টেনশন থেকে। চায়নার দিকে যাব নাকি আমেরিকার দিকে যাব, ইন্ডিয়া প্রেশার কি, জাপান কি মনে করবে। আর কথা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের বর্তমান সরকার যে সবার আগে বাংলাদেশ ফার্স্ট, এই পলিসিটা যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে কার সাথে কি সম্পর্ক হবে এর আনসার কিন্তু আমরা পেয়ে যাব। আমাদের যাই করি না কেন আমাদেরকে আগে দেখতে হবে আমাদের জাতীয় স্বার্থটা কি, আমাদের কি পাওনা আছে। যেখানে আমাদের কিছু পাওনা নেই সেখানে আমরা অহেতুক এই সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। সো উইল হ্যাভ টু সি হোয়াট ইজ আওয়ার ইন্টারেস্ট, এবং সেই ইন্টারেস্টটা আমরা কীভাবে আদায় করব সেখানেই ব্যালেন্স মেনটেন করাটাই হচ্ছে আমাদের জিওপলিটিক গেম প্ল্যান, এবং আমাদের ফরেন পলিসি আমাদের ওই ডাইরেকশনে আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এখন চায়না হ্যাজ বিন আ গ্রেট ইকোনমিক পার্টনার, এবং চায়নার কাছে যে অ্যাবান্ডেন্স অফ মানি, ওয়েলথ, রিসোর্স এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে, এবং তারা যে কতগুলা গ্লোবাল ইনিশিয়েটিভ নিয়েছে প্রত্যেকটা কিন্তু ভেরি অ্যালিউরিং। এবং আপনারা জানেন যে বাংলাদেশ সরকার এই সফরে অলরেডি গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের সাথে অলরেডি যোগ দিয়েছে। সো এই গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের অধীনেই কিন্তু এই বেল্ট রোড ইনিশিয়েটিভটা আসছে। তা আমি মনে করি ইটস নট কম্পিটিশন, ইটস নট কনফ্রন্টেশন, ইটস হোয়াট বাংলাদেশ ইজ টু গেট ফ্রম ইচ অফ দিস। আমরা কি পাবো সেইটার ভিত্তিতে করতে হবে। এবং আপনার এই মুহূর্তে দেখেন আমাদের যদি স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চাই, হু ইজ দেয়ার টু সাপোর্ট আস রাইট নাও? ক্যান ইন্ডিয়া সাপোর্ট আস দ্যাট? জাপান পার্শিয়ালি ক্যান। হাউ মাচ ক্যান আমেরিকা ডু? হ্যাঁ, বাট আমেরিকা অ্যাজ এ গ্লোবাল সুপার পাওয়ার, তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জন্য তারাও আমাদেরকে চাপ প্রয়োগ করবে। তবে আমাদের বেনিফিটগুলো যদি আমরা কারোর ভয়ের চাপে এড়িয়ে দিই তাহলে কিন্তু ভুল হবে। আপনি দেখেন জেনারেল জিয়ার পলিসি দেখেন, এখানে খুব সুন্দর ওনার একটা পলিসি ছিল। উনি যখন ক্ষমতায় আসলেন অ্যাজ চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, হিজ বিগেস্ট প্রেশার ওয়াজ ফ্রম দ্য নেইবার। বঙ্গবন্ধু হত্যা হয়ে গেছে, ইন্ডিয়া ইজ টোটালি লস্ট, বাংলাদেশ ইজ আউট অফ কন্ট্রোল অ্যান্ড উই হ্যাভ এ নিউ মিলিটারি রেজিম আন্ডার জেনারেল জিয়া। তখন উনি কী করলেন? তখন কিন্তু উনি একটা খুব সুন্দর একটা ট্যাকটিক্স
স্ট্র্যাটেজি ইভলভ করেন। সেটা কি? লেটস নট স্টিক টু ইন্ডিয়া অ্যালোন। আমরা অ্যাজ আ ফরেন পলিসি আমাদেরকে আরও অনেক নতুন অভিনব নতুন রাস্তা এবং দিক নির্দেশনা নিতে হবে, এবং এই দিকে খেয়াল রেখে উনি কিন্তু স্টেট হয়েছেন ন্যাম, স্টার্টেড সাপোর্টিং অল অ্যাক্টিভিটিস অফ ন্যাম। উনি ওআইসিতে যোগ দিলেন অ্যাক্টিভলি, এবং হি বিকেম এ ভেরি অ্যাক্টিভ মেম্বার অফ দ্য ওআইসি। তারপর উনি করলেন তাকে সার্ক করলেন, তারপর উনি চায়নার সাথে সম্পর্ক স্থাপন করলেন। এই যে দেখেন মাল্টিফেরাস যে উনি দরজা খুললেন, জানলা খুললেন, যখনই এটা বিভিন্ন জন করলেন, এবং আমাদের ফরেন পলিসি ঠিক ওরকমই হয়েছে, মাল্টিপল উইন্ডোজ অ্যান্ড অপরচুনিটি। মানে কোনো একটা পার্টিকুলার দিকে ঝুঁকে যায়, একটা পার্টিকুলার ঝুঁকে পড়লে সে আপনার ততই আপনার উপর চাপ সৃষ্টি করবে, এবং সেই চাপ থেকে আপনি বেরোতে পারবেন না। যখনই আমার এরকম মাল্টিপল উইন্ডোজ এবং অপরচুনিটিস থাকবে, এক জায়গায় প্রেশার পেলে আরেক জায়গা থেকে আরেকটু বেনিফিট। সো এইরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন আমাদের তৈরি করতে হবে, মাল্টিল্যাটারাল আমাদের এনগেজমেন্ট করতে হবে, যেখানে সবার সাথে আমি সম্পর্ক রাখবো, সবাইকে আমরা গিভ অ্যান্ড টেক করবো, বাট প্রত্যেক গিভ অ্যান্ড টেকে আমার অংশটা কি এটা আমি বুঝে নেব। নিজের স্বার্থটা যাতে আমি সবসময় প্রাধান্য দিয়ে থাকি। চায়নার যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা বলছিলেন, যেটা ইকোনমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে, এটা বলা হচ্ছে এটাতে চায়নার লাভ কি, এবং চায়নায় বলা হচ্ছে এখানে ইকোনমিক করিডোরে তারা আসতে পারলে তারা আবার আমাদের চট্টগ্রাম বন্দরেও মডার্নাইজেশনেও ইনভেস্ট করতে আগ্রহী, সে কথাও তারা প্রকাশ করেছে। এখানে এই করিডোরটা পেলে তাদের বে অফ বেঙ্গলে এক্সেস হয়, তো বে অফ বেঙ্গলে এক্সেস পেলে তার স্ট্র্যাটেজিক সুবিধাটা কি? আপনি ভূরাজনৈতিক নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আমাদেরকে একটু বলবেন, যেটা হলো এটার সুদূরপ্রসারী কোনো ইম্প্যাক্ট হতে পারে কিনা? একদিকে ইউএসএ আছে, একদিকে ইন্ডিয়া আছে, অন্যদিকে জাপান আছে। আপনি বুঝতে হবে চায়না কেন বে অফ বেঙ্গল এন্ট্রির জন্য এত ইন্টারেস্টেড। চায়না তো গোয়াদার পোর্ট ওখানে করেছে, চায়নার দিক থেকে পুরা সাউথ চায়না সি দিয়ে মালাকা দিয়ে আসতে হয় এদিকে, ওদিকে গোয়াদার পোর্ট দিয়েও সে কিন্তু ওয়ার্ল্ড ওভার ট্রেড করতে পারে। তবে যতগুলি তার লাইন্স অফ কমিউনিকেশন, সি লাইন্স অফ কমিউনিকেশন আছে, এর মধ্যে কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে তাদের সিঙ্গুলার রুট হচ্ছে মালাকা স্ট্রেট, এবং এটা কিন্তু এই যে চোক পয়েন্ট, যেটা যে কোনো সময় হরমুজ প্রণালী যেরকম ইরানরা বন্ধ করে দিল, যদি এখানে ইন্ডিয়া এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হিসাবে যদি তারা এখানে চোক পয়েন্ট চায়না যদি সৃষ্টি করে, তার চায়না উইল বি ইন এ বিগ প্রবলেম। তো গোয়াদারপুর তাদের একটা এক্সিট পয়েন্ট আছে, বাট বে অফ বেঙ্গল ইজ দ্য বেস্ট চয়েস। যদি এখানে তারা ঢুকতে পারে, এই যদি বে অফ বেঙ্গল এন্ট্রি পেতে পারে, তাহলে তাদের জন্য মোর দেন ওয়ান চয়েস। আর গোয়াদার পোর্টের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লং ড্রন রোড, এবং এই লং ড্রন রুট দিয়ে তারা কিন্তু বিয়ারলি 20% অফিস তাদের টোটাল ট্রেড অ্যান্ড কমিউনিকেশন দ্য ওয়ার্ল্ড করতে পারবে। কিন্তু বে অফ বেঙ্গলে যদি হয়, এই বে অফ বেঙ্গলের এন্ট্রিটা তারা ওভার 60% তারা ট্রেড এর মাধ্যমে করতে হবে। এর জন্য কিন্তু চায়না হ্যাজ বিন ফর আ ভেরি ভেরি লং টাইম কীভাবে বে অফ বেঙ্গলে একটা অ্যাক্সেস পেতে পারে, এবং তারা কিন্তু এই লাইনে অলরেডি কাজ করছিল। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আপনারা জানেন যে কুনমিং থেকে মান্দালয় হয়ে কায়াকপুতে তারা একটা করবে, কিন্তু আপনারা এটাও আমরা জানেন যে ইদানিং রাখাইন প্রভিন্সে আরাকান আর্মির যেই হোল্ড এবং কন্ট্রোল যে ইনসার্জেন্সি চলছে, এটা কিন্তু কায়াকপুর যে বেনিফিটটা, এটা কিন্তু আস্তে আস্তে ম্লান করে দিচ্ছে এবং এটা প্রশ্নবিদ্ধ করছে। তো এদিকে মালাকাও যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এই মিয়ানমার এদিকে বের হয়ে যায়, তার বেস্ট অল্টারনেটিভ টু রিচিং দি বে অফ বেঙ্গল ইজ থ্রু বাংলাদেশ। আপনি দেখেন এদের কিন্তু এই রাস্তাটা আমি তারা যেটা এখন বর্তমান আলোচনা হচ্ছে, এখানে যদি আপনার কেন আরাকান আর্মি কিন্তু তারা বিং স্পন্সার্ড বাই দি আমেরিকানস, অলসো স্পন্সার্ড বাই দি ইন্ডিয়ানস। চায়না এখানে তাদের যে কায়াকপু তারা তাদের ফোর্সও নাকি প্যারামিলিটারি ফোর্সও নাকি এখানে তারা বার্মিজ আর্মির সাথে ফাইট করছে। স্টিল দে আর ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু হোল্ড অন টু এই পজিশনে। যদি এটা হয়, তাহলে হোয়াট ইজ দ্য অল্টারনেট এটা এও হতে পারে যে দেখেন আপনি চীন রাষ্ট্র ইজ আউট অফ রাখাইন প্রভিন্স, তো চীন দিয়ে মালদালে দিয়ে চীন দিয়ে বান্দরবানে হয়ে কিন্তু চিটং পোর্টে ইজিলি তারা অ্যাক্সেস করতে চায়, এবং এই রুটটা কিন্তু আমার মনে হয় চায়নার জন্য খুবই উপকারিত হবে টু রিচ বে অফ বেঙ্গল। আমি এটাও মনে করি, আমরা তো ধরেন 2016 যখন শি জিনপিং আসলেন, তখনই কিন্তু বাংলাদেশ তাদেরকে একটা এক্সক্লুসিভ এক্সপোর্ট প্রসেসিং জোন দেওয়ার প্রতিজ্ঞা করেছিল, এমওইউ হয়েছিল। সেটা আজ থেকে দেখেন 10 বছর লাগলো, চট্টগ্রাম আলটিমেট দিল। আমি মনে করি চায়না দেখতে চাচ্ছে যে আমরা তাদেরকে এই
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে এটা এই অফারটা দিয়ে আমাদের তারা একটা টেস্টে ফেলেছে। আমরা কি আসলেই সত্যি সত্যি চায়নার ফোল্ডে আসতে চাচ্ছি, নাকি চায়না থেকে যে ইকোনমিক বেনিফিট এটাতে আমরা দিতে চাই? কেন এইটা যদি না দেন, এই আপনার ওই চিটংয়ের চাইনিজ এক্সপোর্ট প্রসেসিং জন্য খালি থাকবে। আর যদি দেন, আপনি একটা এক্সপোর্ট প্রসেসিং জন্য আমাদের শেষ করতে হবে, হয়তো আর একটা তখন দিতে হতে পারে। সো ইট ইজ দ্যাট মাচ অপরচুনিটি, দ্যাট মাচ অলসো রিস্ক ইনভলভ। তাহলে আমরা যে আপনার বিভিন্ন যেখানে আপনি দেখেন জিওপলিটিক্যালি আমেরিকা চাচ্ছে না, ইন্ডিয়া চাচ্ছে না চাইনিজ এক্সপোর্ট বে অফ বেঙ্গল, চায়না চাচ্ছে। সো দেয়ার আর 3 কম্পিটিং ফোর্সেস ইন দিস রিজন। যে এইখানে আমাদের ঝুঁকিটা কি আর সম্ভাবনার তো একটা জায়গা আছে, যেমন আমাদের বাণিজ্য মন্ত্রী 2 দিন আগে বলেছেন, যেটা হলো এই করিডোরটা হয়ে গেলে চীন থেকে ট্রাক 24 ঘন্টায় চলে আসবে, কত স্মুথ হবে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট, সেটা উনি বলেছেন। কিন্তু সিকিউরিটি রিস্ক কি আছে, যেমন আপনি বলছিলেন ইন্ডিয়া এবং ইউএস চায়না। আপনি দেখেন বিগত ইন্টিম গভর্নমেন্টের সময় কিন্তু একটা করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছিল, উই অল নো ইটস ব্যাকড বাই দি আমেরিকানস প্রপোজাল, এবং সেটা ছিল আরাকান আর্মিকে সহায়তা দেওয়ার জন্য। তো এখানে হ্যাপিলি যে বাংলাদেশ এতে আগায় নেই। আমি এই জন্য বলবো ইটস গুড ফর বাংলাদেশ ওই স্টেপটা আমরা নেই, কারণ তখন তাৎমদ যে মিয়ানমার গভর্নমেন্ট চাচ্ছিল যে আরাকান আর্মিকে সিজ করা, তাদেরকে এনসার্কেল করে টু সার্ভ দেম, সাপ্লাই লাইন সব বন্ধ করে দাও। তো বাংলাদেশ ওয়াজ দ্য অনলি ওয়ে আউট, যার মাধ্যমে সেই সাপ্লাই লাইনটা চেষ্টা করেছে, এবং ওইভাবেই কিন্তু আরাকান। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আরাকান আমি তোমার সাহায্য করবো, ফাইন, কিন্তু তার হোয়াট ইজ মাই টেক? আমাদের বাংলাদেশে পাওয়া কি পাওয়া? ইজ আরাকান আর্মি রেডি টু টেক দ্য রোহিঙ্গাস ব্যাক? এই প্রশ্নে কিন্তু আমরা সবাই জানি তাৎমদর সাথে আপনি রোহিঙ্গা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু আরাকান আর্মি ডাজ নট ওয়ান্ট টু ডিসকাস এনিথিং অ্যাবাউট দ্য রোহিঙ্গা। তারা বাংলাদেশের সাথে সব কিছু নিয়ে আলোচনা করতে চায়, কিন্তু রোহিঙ্গা ইস্যুতে তারা অ্যাবসলিউটলি কোয়াইট। তো এইরকম একটা পরিস্থিতিতে আমি কেন সেই রকম একটা তাদেরকে সাহায্য করব, যারা আমাদের রোহিঙ্গা ইস্যুতে তারা মোটেই কোঅপারেট করতে প্রস্তুত নয়। এবং এখনও যে ট্রিকলিং ডাউন যে রোহিঙ্গাসরা আমাদের দেশে আসে বিকজ অফ দি আরাকান আর্মি অ্যাট্রোসিটিস। রিসেন্টলি আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম, যেটা রিসেন্ট হিউম্যান রাইটসের একটা রিপোর্টের উপরে, যেখানে 170 জন রোহিঙ্গা ফ্যামিলি থেকে উইথ এভিডেন্স কীভাবে আরাকান আর্মি ইজ ইনভলভড ইন ম্যাসাকার। তা আমরা এটা তো ওই রিপোর্টের পরে আমরা কিন্তু এখনো মধ্যে কিছুই করিনি। আমার মনে টাইম হ্যাজ কাম দ্যাট ইফ আরাকান আর্মি ডাজ নট লিসেন অ্যান্ড দে কন্টিনিউ, ওয়াই নট আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তাদের ব্যাপারেও কিন্তু এই কেসটা উঠাইনি। গাম্বিয়া রেজড ইট ফর আস, এটা করেছে। এই ব্যাপারে তো আমাদের সজাগ হতে হবে। আরাকান আর্মি সে সময় আমরা করিডোর দেইনি, এখন আবার আরেকটা করিডোরের প্রস্তাব সামনে এসেছে, রাইট? সেই করিডোরটা ছিল আরাকান আর্মির বেনিফিটে, একটা রাখাইন অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট স্টেটের পসিবিলিটি হয়তো এটা ইয়ে করতো, কিন্তু আমাদের বেনিফিট কি তাতে? আই হ্যাভ টু সি দ্যাট আমার বেনিফিট থেকে, আমার সাথে কোনো বেনিফিটে একটা ইনডাইরেক্ট অ্যাক্টর আরাকান আর্মি ইজ অ্যাজ ফার অ্যাজ মিয়ানমার প্রস্তাব দিছে অর্থনৈতিক করিডোর, এইটাতে এটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। তাহলে এখন আমাদের করণীয় কি? যেটা ইন্ডিয়াও চায় না, যেটা চীন বে অফ বেঙ্গলে এক্সেস পাক, যুক্তরাষ্ট্রও চাইছে না, যেটা হলো যে চায়না বে অফ বেঙ্গল এক্সেস পাক। তাহলে এইখানে ঝুঁকি ফ্যাক্টর তো অবশ্যই আছে। আপনি ইউ ক্যানট গেট এনিথিং ফ্রি আউট অফ রিস্ক। এভরি গ্যামলিং হ্যাজ আ রিস্ক অ্যান্ড স্টেকার অলসো অ্যাকর্ডিংলি সেই সাথে। আমি মনে করি এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে কিন্তু আমরা যদি এটার সাথে আমাদের রোহিঙ্গা রিফিউজির সাথে ট্যাগ করে এটা দিই, আমরা মনে এটা আমার জন্য আমাদের বহুত লাভ হবে। রোহিঙ্গা ইস্যুটা আমরা যদি চায়নাকে আমরা এই করিডোর সত্যি দিতে চাই, এর সাথে উই ক্যান অলওয়েজ ট্যাগ দ্যাট ইয়েস টেক কেয়ার অফ রোহিঙ্গা প্রবলেম। এখানে কিন্তু আমি রোহিঙ্গা জিওপলিটিক্যাল একটা থ্রেট হিসেবেও রয়ে গেছে, সিকিউরিটি থ্রেট। এটা একমাত্র এই মিয়ানমারের সাথে চায়না হ্যাজ দ্য অনলি লেভারেজ, আর কোনো কান্ট্রি মিয়ানমারের উপর এই লেভারেজ নাই। তো আমরা যখন চায়নাকে আমরা এই করিডোরটা দিতে যাচ্ছি, এই লিভারেজটা আমাদের ইউজ করা উচিত থ্রু চায়না টু গেট দ্য রোহিঙ্গাস ব্যাক। এবং এটা আমাদের একটা বিরাট বার্ডেন। আমি জানি আমেরিকা এখন অনেক সাহায্য করে, ইন্টারন্যাশনাল কমিউনিটি সাহায্য করে, বাট ইট ক্যানট পারপিচুয়েট লাইক দিস। এখানে তো প্রতি বছর 30,000 নতুন বেবি জন্মাচ্ছে। তো এই একটা বিরাট একটা যদি এটাকে আমরা যদি এই বেল্ট অ্যান্ড রোডের সাথে ইনিশিয়েটিভের সাথে আমি যদি যোগ করে এটা করি, আমাদের জন্য একটা বিরাট সাফল্য হবে। আমরা এটা আমার আমিকে বলছি আইদার ইউ হেল্প আস,
হেল্প আস টু রিজলভ দিস, ইফ ইউ ক্যানট উই আর গোয়িং ফর দিস। তো এটা আমাদের বার্টার করতে হবে, এটা নিয়ে আমাদের তাদের সাথে আলোচনা করতে হবে। বোথ ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র, ইন্ডিয়ান যুক্তরাষ্ট্র, ইউ হেল্প আস, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট আস টু গেট দ্যাট, হেল্প আস ফ্রম দ্য রোহিঙ্গা ইস্যু। ওরা তো কারোর কাছ থেকে আমরা সেই পরিমাণে আশাবাদ হতে পারছি না। এবং বর্তমান মিয়ানমারে যে অবস্থা আমরা জানি, একমাত্র এটা চায়নাই অনলি ইজ দ্য পাওয়ার। তারা মিয়ানমার গভর্নমেন্টের উপরে তারা এডুকেট, তাদের কন্ট্রোল। শুরু থেকেই কিন্তু, যেহেতু আপনি রোহিঙ্গা প্রসঙ্গ তুললেন, আমরা ছোট্ট করে একটু কথা বলে নিই। শুরু থেকেই 2016-17 থেকেই কিন্তু আপনার যখন রোহিঙ্গা ইনফ্লাক্স শুরু হলো, তারপর থেকে চায়নার পজিশন সেম পজিশন, যেটা হচ্ছে বাইলেটারালি এটা সলভ করতে। ইউএন সিকিউরিটি কাউন্সিলে আপনার ইস্যু আসছিল মিয়ানমারকে পানিশ করার জন্য, তখন চীন এবং রাশিয়া ভেটো দিয়েছে। ভেটোর কারণে ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকেও কোনো পিউনিটিভ অ্যাকশন নেওয়া সম্ভব হয়নি। তো চায়না এবারে যে জয়েন্ট কমিউনিটি ঘোষণা হয়েছে, সেখানেও কিন্তু ওটাই ফোকাস আছে যে বাইলেটারালি এটা সলভ করার জন্য। তো এই রেসিপি তো দীর্ঘ 10 বছরের কাজ করে। এখন তো এই রেসিপির সাথে যে এখন যে নতুন প্রপোজাল দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়েছে, তাদেরকে একটা এক্সেস ইন দ্য বে অফ বেঙ্গল বার্গেইন করার একটা ক্যাপাসিটি, একটা আমাদের বিরাট একটা টুল আমরা হাতে পেয়েছি। আমরা এটা যদি প্রপারলি ইউজ করতে পারি, আমি বিশ্বাস এই রোহিঙ্গা ইস্যু ক্যান অলওয়েজ বি ট্যাক্ট উইথ দিস। তাহলে এইটাকে আমরা প্রপার ইউজ করতে গেলে ওয়াশিংটন এবং নিউ দিল্লি, নয়াদিল্লি, এইটাকে কিভাবে ম্যানেজ হবে? আমার তো ম্যানেজ ফার্স্টে বলে যে ইউ সলভ আস, ইউ গিভ মি অল্টারনেট সলিউশন। আমাকে তাকে ফার্স্ট প্রস্তাব বলে যে ঠিক আছে, আমরা এটা এই প্রস্তাব মাধ্যমে এটা আমরা চায়নার সাথে সলভ করতে চাচ্ছি, হোয়াট আর ইয়োর প্রপোজালস টু সলভ দিস। এখানে তো বার্গেন টেবিলে নিয়ে আলোচনা করতে হবে। এখন তারা সলভও করতে পারবে না বর্তমান পরিস্থিতিতে, আমরা জানি চায়না ছাড়া কেউ পারবে না। এবং তারা যতই আমাদেরকে আশ্বস্ত করুক না কেন, তারা আমাদেরকে ফান্ডিং দিয়ে এই জিনিসটাকে হেল্প করতে পারবে, কিন্তু টু সলভ পার্মানেন্টলি একমাত্র চায়নাই বর্তমান পারবে। একটা আলোচনা আছে যেটা হলো, অনেকেই বলছেন যে আপনার শেখ হাসিনার রেজিমের পতনের পরে, শেখ হাসিনার রেজিমের শেষ 10 বছরের দিকে দেখবেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না, শেষের দিকে এসে আরো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। যে কারণে 2023 সালে ভিসা পলিসি অ্যাপ্লাই করা হয় যে 24-এ যাতে একতরফা নির্বাচন করতে না পারে, সেই নির্বাচন যুক্তরাষ্ট্র ঠেকাতে পারে না। ইটস বিকজ অফ ইন্ডিয়া সাপোর্ট করেছে, এবং সে সময় দেখা গেছে চায়নাও সাপোর্ট করেছে শেখ হাসিনা রেজিমকে, রাশিয়াও সাপোর্ট করেছে। তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে বলা হচ্ছে যে বাংলাদেশে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার রেজিম থেকেই বা শেখ হাসিনার পতনের পর থেকেই যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্স বেড়েছে, এবং সেটারই আপনার ফলো আপ হচ্ছে যেটা ট্যারিফ ডিল করা হলো। তো যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপর যদি মানে যে মাত্রায় বলা হচ্ছে বেড়েছে, তাহলে বাংলাদেশ সরকার যদি সে তার সভরেন পাওয়ার এক্সারসাইজ করে স্বাধীনভাবে আপনার একটা ডিসিশনে আসতে চায় যে আমি চায়নার সাথে এই করিডোরে যাব কি যাব না, সেই ক্যাপাবিলিটি বা ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ আমাদের আছে কি? যদি আপনি এক্সারসাইজ না করছেন সোভেরেনিটি, এটা কোনোদিন হবে না। আমরা প্রথমেই যদি ধরে নেই যে আমাদের নাই, আমাদের এই জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজটা যদি আমরা ক্যাশ না করতে পারি, এই জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজটা ক্যাশ করার জন্যই তো আমার ডিপ্লোমেসিতে অ্যাক্টিভ হতে হবে, আমার পরিবর্তন আনতে হবে, আমাদের চিন্তাধারা নতুন করে সাজাতে হবে এখানে। হ্যাঁ, আমেরিকা ইজ এ সুপার পাওয়ার, আমেরিকা হ্যাজ ইস গ্লোবাল ইনফ্লুয়েন্সেস স্টিল, এবং আমরা আমেরিকাকে আমরা সব কিছুতে না, আমরা উইল গিভ অ্যান্ড টেক। আমরা আমেরিকাকে কিছু কিছু কনসেশন দিব, দ্যাট ডাজ নট মিন ইট অ্যাবসলিউটলি a competition between America and China. It's a case of cooperation. কাকে আমি কতখানি কী বলবো? হ্যাঁ, আমরা এখন ধরেন আমেরিকার সাথে আমাদের টোটাল বাজেট ট্রেড ডেফিসিট হচ্ছে সাম 6 বিলিয়ন প্লাস। আমরা 8 পয়েন্ট সামথিং করি, আর 2 পয়েন্ট সামথিং করি, 6 বিলিয়ন প্লাস মাইনাস। এটা একটা খুব বড় একটা অঙ্ক না, কিন্তু বড় একটা অঙ্ক না, এবং আমরা এটা মেইনলি গার্মেন্ট বেসড। আমরা ভয়ে থাকি তো যে আমেরিকা ওয়াশিংটন না খসলে আমার এখন আমরা অনেকে আমাদেরকে ভয় দেখায়, যদি আমরা এদিকে যাই আমেরিকা উইল স্টপ ফান্ডিং অন দি রোহিঙ্গা ইস্যু, আমরা রোহিঙ্গা নিয়ে বিপাকে পড়বো। এটা ট্রু, এর জন্যই তো আমরা বলেছি ওপেন মোর উইন্ডোজ। আমরা মিডল ইস্টের কাছে এখনও কিন্তু আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে, একটা মুসলিম রিলেটেড ইস্যু, ওআইসির কাছে এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে তো আমরা এখনও সেরকম আমরা ফার্মলি কিছু প্রজেক্ট করতে পারি নাই। এখন যে নতুন ধরেন জিও পলিটিক্যাল একটা চেঞ্জ, একটা নতুন অ্যালায়েন্স আসতেছে, যেটা ইসলামিক ওয়ার্ল্ডের মধ্যেও পাকিস্তান, ইরান, সৌদি আরেবিয়া, কাতার, তারপরে টার্কি, এই অ্যালায়েন্সের মাধ্যমেও তো আমরা কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটাকে আমরা পুট ফরওয়ার্ড করতে পারি।
for any support. আবার তো সেই একই প্রশ্নই আসে, যদি ওই অ্যালায়েন্সের কাছে আমরা অ্যাপ্রোচ করি তাহলে সেই অ্যালায়েন্সটা তো হবে আপনার যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিপক্ষের একটা অ্যালায়েন্স, তো সেখানেও আবার ওয়াশিংটন নাখোশ হওয়ার একটা ভয় আছে। কারণ ইরানের উপর যখন অ্যাটাক হওয়ার পরে ধরেন গ্লোবালি বিভিন্ন মুসলিম কান্ট্রি কন্ডেম করেছে, বাংলাদেশ থেকে কিন্তু কন্ডেম করা হয়নি। বাংলাদেশের স্টেটমেন্ট নিয়ে ইরানও প্রশ্ন তুলেছিল, তারাও নাখোশ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এগেইন আমাদের পররাষ্ট্রনীতির একটা, আমি বলবো একটা ব্যর্থতা। কারণ আমরা যারা ছোট ছোট দেশ, আমাদের কিন্তু হার্ড পাওয়ার নাই, উই হ্যাভ নো মিলিটারি পাওয়ার virtually when competing with all the, আমরা হয়তো 49 or 47 countries in terms of military strength, but in terms of our hard power we are much weaker than even out of the global community 47 আমরা পড়ি না। জনসংখ্যায় আর ইকুইপমেন্টের দিক থেকে আমরা অনেক, জনসংখ্যা হয়তো বেশি, ইকুইপমেন্টের দিকে আমরা অনেক পিছিয়ে। তা আমাদের হার্ড পাওয়ার ইউজ করার কোনো ক্ষমতা আমাদের নেই। সুতরাং আমরা ছোট ছোট দেশ, আমাদেরকে কিন্তু সফট পাওয়ার কাল্টিভেট করতে হবে। সফট পাওয়ার কি? হাই মরাল গ্রাউন্ড অন দি গ্লোবাল গভর্নেন্স, অন গ্লোবাল মরাল ইস্যুস, এখানে সবসময় আমাদের রাইট পাতে থাকতে হবে। কিন্তু স্যাডলি যখন এই ইরান ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধটা বাঁধলো, অ্যাগ্রেসর ওয়াজ গিভেন ক্রেডিট, মানে আমাদের যেই ফরেন মিনিস্ট্রি থেকে ফার্স্ট বার্তাটা আসলো, সেখানে অ্যাগ্রেসর ওয়াজ ক্রেডিটেড, এবং যার উপর আক্রমণ হলো ইরান, তাকে কিন্তু কোনো কিছু সহানুভূতি দেখানো হলো না। তো এটা হচ্ছে কিন্তু উই আর স্কেয়ার্ড মনে হলো অফ এক্সারসাইজ, যে কারণে আমাদের কিন্তু বিশ্বে বেঁচে থাকতে হলে একটা ছোট বয়সে principles stand on all moral issues, we have to be on the right side. We should not take any pressure. এবং যখন আমরা এটা করতে পারবো as a sovereign independent country on all global issues and global governance index এবং global যত এগ্রিমেন্ট আছে, we should stand for what is right. এবং এইভাবেই আমাদেরকে আস্তে আস্তে গ্লোবাল পজিশনে আমাদেরকে স্ট্রেনদেন করতে হবে। আমরা আস্তে আস্তে ইকোনমিক পাওয়ার যখন বাড়বে, সেই সাথে আমাদের সফট পাওয়ারটা যদি বাড়ে, তাহলে আমাদের গ্লোবাল স্ট্যান্ডিংও বাড়বে, এবং তখনই কিন্তু আমরা এই দেন দরবার করতে পারবো। আর যদি আমরা এটা না করতে পারি, আমরা যদি কার পক্ষে ঢুকে যাই, তাহলে কিন্তু অ্যাজ আ সভারেন কান্ট্রি আমাদের বেঁচে থাকা। আপনার অবজারভেশন কি আমরা কি সেই রাইট ট্র্যাকে আছি, রাইট পথে আছি বাংলাদেশ? নট ইয়েট, বাংলাদেশ ইয়েট টু চার্ট অ্যান্ড টেক আ বোল্ড স্টেপ। তো ইদানিং দি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিষয়ে তারেক রহমানের কিছু পয়েন্টে মনে হচ্ছে হি ওয়ান্টস টু কাম আউট অফ দ্যাট সাইকেল, ওখান থেকে বের হয়ে একটা বাংলাদেশ একটা সোভিন রাষ্ট্র হিসেবে তার অবস্থান গড়ে তোলার জন্য চেষ্টা চলছে। আমরা সাধুবাদ জানাই, লেট আস ওয়েট অ্যান্ড সি কী হচ্ছে। আমরা প্রে করি দ্যাট সোভারেন স্টেট হিসাবে সম্মানজনক অবস্থানে থাকতে হলে আমরা আমাদের সফট পাওয়ার, আমাদের সোভারেন অথরিটি ইউজ করতে হবে। এবং বাংলাদেশের টিকে থাকার একমাত্রই মন্ত্র হচ্ছে আমরা আমাদের বাংলাদেশ ফার্স্ট এবং সফট পাওয়ারের উপরে ভিত্তি করে আমরা আমাদের পররাষ্ট্র নীতিকে সাজাবো। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক বিষয়ে একটি কথা বলতে চাই, সেটা হলো শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন সময়ে, বিশেষ করে 14 নির্বাচনের পর থেকে বলা হয়ে থাকে, যেটা হলো ভারতের সহযোগিতা বা তার সমর্থনের কারণেই 2014 সালের মতো একটা ভোটারবিহীন নির্বাচন সম্ভব ছিল, এবং সেটা উনি ক্ষমতায় টিকেও ছিলেন। 2018-র মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিলেন, এবং 2024 সালের জানুয়ারিতেও কিন্তু যেটা ডামি নির্বাচন বলা হয়, সে নির্বাচন করতেও সক্ষম হয়েছিলেন। তাহলে ওই সময়ের একটা অবস্থান ছিল বাংলাদেশ আসলে ইন্ডিয়ার সাথে অনেক বেশি বা ঝুঁকে পড়া, যেটাকে বলা হয়, ঝুঁকে পড়েছিল। তো শেখ হাসিনার পতনের পরে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা কিন্তু আবার ফল করলো, মানে কলাপস করলো, তলানিতে চলে আসলো। এত খারাপ অবস্থায় বোধ হয় কখনোই ছিল না। তো সেই জায়গা থেকে সম্পর্কের উত্থানটা বা একটা ওয়ার্কিং রিলেশনটা কিভাবে তৈরি হচ্ছে বা হওয়া সম্ভব? কারণ তার সাথে একটা ওয়ার্কিং রিলেশন না থাকলে আমাদের এখানে জিওগ্রাফিক্যাল বা জিও পলিটিক্যাল টেনশনটার উপর আরেকটা ইম্প্যাক্ট পড়বে কিনা? ভালো প্রশ্ন। এটা খালি আমাদের দায়িত্ব না, ইন্ডিয়া ইজ ইকুয়ালি রেসপন্সিবল। বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে ইন্ডিয়া তাদেরও যেরকম পুরানো তাদের যেই ডিসকোর্স, যেই প্ল্যান, যে স্ট্র্যাটেজি, সেটা বদলাতে হবে। আমরা যেরকম ইন্ডিয়াকে শত্রু বানাতে চাই না, ইন্ডিয়া আমাদেরকে সেইভাবে একটা সভারেন স্বাধীন রাষ্ট্র আত্মসম্মান এবং মর্যাদা দিতে হবে, তাহলেই কিন্তু পরস্পর সম্পর্ক টিকসই হয়। আপনি দেখেন এই মুহূর্তে ভারতের সাথে নেপালের সম্পর্ক ভালো না, শ্রীলঙ্কার সম্পর্ক ভালো না, মালদ্বীপের সাথে ভালো না, এবং আমাদের সাথে ভালো না। এটাই কিন্তু বুঝতে হবে ওয়াই ইজ ইট সো। ভারত যদি সুপার পাওয়ার হতে চায় উইদাউট দি সাপোর্ট অর গুড রিলেশন উইথ দ্য নেবার, তাহলে কিন্তু মনে করি এটা সম্ভব নয়। এখন ভারতের সাথে আমাদের অনেক কিছু ইস্যু আছে, এবং আমরা কিন্তু অ্যাজ আ
স্মল কান্ট্রি, আমরা ভারতকে তো কোনো সময় আমরা শত্রু বানাতে চাই না। আপনি দেখেন তাদের সোশ্যাল মিডিয়াতে যেইভাবে বাংলাদেশকে পোট্রে করা হয়, এটা কি কোনো বন্ধুরাষ্ট্রের সম্পর্ক, একটা সুসম্পর্ক করার জন্য যথাযথ? অবশ্যই না। এটা ভারতকে নিজেদেরকেই সামলাতে হবে। তাদের সোশ্যাল মিডিয়া এত অ্যান্টি বাংলাদেশ, এটাই কিন্তু বাংলাদেশ সাধারণ জনগণের মধ্যে একটা মনের ভিতর মনটাকে বিষিয়ে তোলে, যে কারণে তারাও হচ্ছে আপনার অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। তা আমাদের যে জনগণের মধ্যে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এটার মধ্যে কন্ট্রিবিউশন ভারতের অনেক বেশি। এই যে এত বছর ধরে আমাদেরকে ডেমোক্রেটিক রাইটস, আজকে যাদের বয়স 37 বছর, এই ফার্স্ট টাইম গত ইলেকশনে, এই 26 ইলেকশনে তারা ভোট দিয়েছে। তারা 18 বছর তারা কিন্তু কোনো ভোটই দিতে পারেনি। তো এই যে আমরা একটা ডেমোক্রেটিক, ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি ভারত, যে এতকে নিজেকে বুক ফুলিয়ে ওয়ার্ল্ড স্টেজে বলে বেড়ায়, আর তাদেরই পাশে একটা দেশ তারা ডেমোক্রেটিক তারা কালচার করতে পারছে না একমাত্র ভারতের ইনফ্লুয়েন্সের জন্য। এতে দায় দায়িত্ব তাদের নিতে হবে। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। দুইটা জিনিস ভারতকে ক্লিয়ার বুঝতে হবে, এবং বাংলাদেশও ক্লিয়ার অনেকবার বলেছে, দ্যাট উই হ্যাভ নো টেরিটোরিয়াল অ্যাম্বিশন। আমরা আমাদের যে ম্যাপ, এতেই আমরা সন্তুষ্ট। আমরা কোনো তোমাদের নর্থ ইস্ট কোনো কিছুই আমরা দখল করার স্বপ্ন আমাদের নেই। তো আমরা যদি সত্যি আমাদের সেরকম কোনো নেই, এবং এটা যদি আমাদের হাইয়েস্ট লেভেল থেকে মোর দেন ওয়ান্স বলা হয়েছে, তারপরেও ভারত কেন আমাদেরকে নিয়ে এত কনসার্ন থাকবে? আমাদের ইন্টারনাল প্রত্যেকটা জিনিসে কেন তারা নাক গলাবে? হ্যাঁ, শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, ভারতের সাহায্য নিয়েছে, ফাইন, উই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। মোস্ট ফ্যাসিস্ট কিন্তু তারা আশেপাশে কোনো দেশে গিয়ে সেটেল করে, কিন্তু একটা শর্তে, সেটা হচ্ছে ডোন্ট ইন্টারফেয়ার ইনটু দি ইন্টারনাল পলিটিক্স অফ বাংলাদেশ। কিন্তু আমরা দেখছি ইদানিং যদিও একটু কমেছে, হাসিনা ভারতে বসে অহরহ বাংলাদেশে ইন্টারনাল পলিটিক্স ইন্টারফেয়ার করছে, এবং এখানে মনে হচ্ছে ভারতের জনগণ এবং পলিটিক্যাল পার্টি দ্বারা সমর্থন। এটা তো কাম্য নয়। ভারতের সাথে রিলেশন করতে হলে তাদের বুঝতে হবে আমরা একটা স্বাধীন দেশ, আমাদের স্বাধীন দেশে মর্যাদা দিতে হবে। ডু নট ইন্টারফেয়ার ইনটু আওয়ার ইন্টারনাল পলিটিক্স, উই আর নট গোইং টু ইন্টারফেয়ার ইন ইওর পলিটিক্স। নিউ রিয়েলিটিকে তাদের অ্যাকসেপ্ট করতে হবে। এখন যে নিউ রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে হবে। যেমন চায়না যেটা অ্যাডজাস্ট করে নিয়েছে, চায়নার সাথে তো শেখ হাসিনার রেজিমেরও গুড রিলেশন ছিল, কিন্তু শেখ হাসিনার পতনের পরে চায়না তো ওই ইন্ডিয়া যেভাবে বিহেভ করছে, চায়নার সাথে তো আমাদের সম্পর্ক কলাপস করেনি। বাট অ্যাট দ্য সেম টাইম দেখেন চায়না কিন্তু কোনো সময় ইন্টারনাল পলিটিক্সে তারা ইন্টারফেয়ার করে না। ইট ইজ দ্যার স্টেট পলিসি। কিন্তু তারা প্রত্যেকটা গভর্নমেন্টের সাথে তারা কিন্তু দে ইন্টারাক্ট উইথ দি গভর্নমেন্ট ইন পাওয়ার। সেই গভর্নমেন্ট কিভাবে আসলো এটা নিয়ে কিন্তু তারা কোনো মাথা ব্যথা নেই। যেই গভর্নমেন্ট তার সাথে আমি করব। চীন সফরের সময় কয়েকটা বিষয় আসছে আবার নতুন করে আলোচনায়, যেমন মংলা বন্দর মডার্নাইজেশনের জন্য চীনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং মংলায় 100 একরের বেশি জায়গায় একটা ইকোনমিক জোন গড়ে তোলা হবে। সেটার আগে দেওয়া হয়েছিল ইন্ডিয়াকে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইন্ডিয়ার সাথে যে চুক্তিটা হয়েছিল সেটা ক্যান্সেল হয়েছে, এখন সেটা চায়নাকে দেওয়া হচ্ছে। আবার তিস্তা রিভার ম্যানেজমেন্টেও চাইনিজ একটা অ্যাসিস্ট্যান্ট চাওয়া হচ্ছে, চাইনিজ সহযোগিতা চাওয়া হচ্ছে। এই দুইটা ইস্যুই কিন্তু ইন্ডিয়া অন্যভাবে মিন করছে বা এক্সপ্লেনেশন করছে যে এখানে তাদের ঝুঁকি বাড়াচ্ছে। এখানে কিন্তু আপনি দেখেন চায়না কিন্তু ইদানিং এই পয়েন্টটা ক্লিয়ার করেছে যে তিস্তা ব্যারাজ ইজ নট অ্যান ইস্যু অফ ইনসিকিউরিটি, ইটস আ ইস্যু অফ ডেভেলপমেন্ট প্রজেক্ট। এখানে চায়নারাই বলছে দ্যাট আমরা এই তিস্তা ব্যারাজের নামে ইন্ডিয়ার কোনো আমরা ইনসিকিউরিটি করতে চাই না। It's a project for development, water management, and economic development for the people of this region. এবং এর জন্য আপনি দেখেন ইদানিং কিন্তু কথা হচ্ছে দ্যাট বাংলাদেশ টেকনিক্যাল সহায়তা নেবে, ইকোনমিক সাপোর্ট নেবে, করবে বাংলাদেশ। এটা কিন্তু বুঝতে হবে ইটস এ ব্যালেন্স বিটুইন ইন্ডিয়ার যে থ্রেট পারসেপশন, যেখানে চায়না এসে গেলে চিকেন নেকে ক্লোজে গেলে ক্যান্টনমেন্ট হয়ে যাবে, বলা হচ্ছে ড্রাগন নিঃশ্বাস ফেলবে। এটা কিন্তু ইজ এ ভেরি নাইস স্ট্র্যাটেজি। এটা কিন্তু গো ইন বিটুইন ইন্ডিয়ার যে একটা ফিয়ার, এটাকেও অ্যালাই করা হলো, আমাদের যে রিকোয়ারমেন্ট তিস্তা ব্যারাজ এটাও সলভ হলো। আপনার মনে আছে যে চায়নায় কিন্তু যারা ওই আপার ব্রহ্মপুত্রতে তারা যে ম্যাসিভ ড্যাম শুরু করেছে 2025 শুরু করেছে এবং 2030-তে এটা 65,000 মেগাওয়াট পাওয়ার দেবে, এবং এটার ক্যাপাসিটি অফ হোল্ডিং ওয়াটার ইজ সো মাচ, যেটিতে তারা সেন্ট্রাল এবং নর্দার্ন ইরানে তারা পানিটা এরকম। বাট অ্যাট দ্য সেম টাইম তারা এটা প্রমিস করছে উই উইল নট ডাইভার্ট দি নর্মাল ফ্লো ফর দি লোয়ার রাইপেরিয়ান। তো এখানে কিন্তু চায়না ক্যান প্লে
আমাদের মতন বাংলাদেশ এবং ইন্ডিয়া লোয়ার রাইপিয়ান কান্ট্রিকে তারা কিন্তু আশ্বস্ত করেই কাজটা করতে চাচ্ছে, এবং ইন্ডিয়াও চাচ্ছে যে এই ইস্যুতে, এই ব্রহ্মপুত্র আপার রাইপিয়ান যাতে ড্যাম করছে, বাংলাদেশ এবং ইন্ডিয়া একসাথে কাজ করতে। বাংলাদেশ প্রস্তুত, কিন্তু আমাদের তিস্তার প্রবলেম সলভ না করে আমরা ইন্ডিয়ার সাথে চায়নার সাথে দরবার করব, এটা কিন্তু জাস্ট আমাদের তো আরেকটা প্রবলেম সামনে আসছে, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে, সেটা নিয়েও তো একটা রিনিউয়াল হবে নাকি নতুন করে হবে, আলাপ আলোচনাও কিন্তু এখনো শুরু হয়নি। রাইট। হ্যাঁ, না এখন তো বাংলাদেশ অলরেডি গঙ্গা উপত্যকা ব্যারাজটা করার চিন্তা ভাবনা করছে, যদিও এটা নিয়ে অনেকে প্রশ্ন আছে যে এটা আসলে হাউ মাচ উইল বি বেনিফিট। অনেকে বলছে এটা 25%-এর বেশি, এটা কিন্তু রেজাল্ট আসবে না, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের স্যালিনিটি বাড়তে পারে যদি রো ফ্লো না থাকে, অ্যান্ড ইটস এ বিগ ম্যাসিভ ইনভেস্টমেন্ট। আর আমাদের যেহেতু একটা ছোটো ঘনবসতি কান্ট্রি, এরকম কোনো ওয়াটার হোল্ডিং এরিয়া করতে গেলে কিন্তু অনেক কৃষি ল্যান্ড এটা কিন্তু ওয়াটার হোল্ডিংয়ে চলে যায়। বাট যাই হোক, এটা একটা আরেকটা নতুন সেক্টর। আমি মনে করি যদি ইন্ডিয়া তাদের এই স্টান্স চেঞ্জ করে বাংলাদেশকে একটা সার্বভৌমত্ব দেশ এবং বন্ধুরাষ্ট্র হিসাবে নিয়ে আমরা যদি মিউচুয়ালি বেনিফিশিয়াল আলোচনা করি, এবং আমরা যদি ইন্ডিয়াকেও আমরা বোঝাতে পারি উই হ্যাভ নো এনি ইন্টারেস্ট ইন এনি ডিস্টেবিলাইজেশন, অথবা তোমাদের কোনো যেগুলো ইনসার্জেন্সি চলছে এখানে আমরা কোনো সাপোর্ট দিব না, এবং শেখ হাসিনা এত বছর দেয় নাই তো, পুশিন বন্ধ করতে হবে। হ্যাঁ, পুশিনও তাদের বন্ধ করতে হবে। তো এইগুলা আপনাদের খালি জাস্ট রিটরিক এবং ফিজিক্যালি উইদাউট ডিসকাসিং উইথ আ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এগুলো করলে তো আমাদের সম্পর্ক ভালো হবে না। আমরা সম্পর্ক ভালো রাখতে চাই ইন্ডিয়ার সাথে, এবং ইন্ডিয়ার সাথে উইন উইন সিচুয়েশন উই ক্যান রেডি টু ডু ওয়ান অ্যান্ড এভরিথিং। আমার সাথে ইন্ডিয়ান বিগত যিনি হাই কমিশনার, বেশ কয়েকটা মিটিং হয়েছিল গত 1 বছরে, ওনার সাথে বেশ কয়েকটা মিটিং, ওনার বাসায় লম্বা আলোচনা। তো উনি ওখানে আমাকে একবার বলেছিলেন যে দেখেন, আমাদের সবচেয়ে বড়, আমাদের মধ্যে সন্দেহের স্থান এবং আমাদের ডিপ্লোমেটিক রিলেশন সবচেয়ে যেটা আমাদেরকে বারে বার ইরিটেট করে, সেটা হচ্ছে যে বর্ডার কিলিংস, যে ফ্রিকুয়েন্টলি। আমি যে ইয়েস, গাজাবাদে তো পৃথিবীতে আর কোথায় এত কিলিং বর্ডারে হয় না, দিস ইজ দি ব্লাডিয়েস্ট বর্ডার। তো উনি বলছেন যে দেখেন, আমরা তো প্রস্তুত টু বিল্ড ব্যারিকেড অল ওভার দি বাংলাদেশ, যেখানে আমরা নিজে থেকে করেছি আমাদের 150 গজ ছেড়ে করতে হচ্ছে, আর যেখানে আমরা জয়েন্টলি করছি সেখানে আমরা 0 লাইনে করতে পারছি। তো আমি তখন অনেক প্রস্তাব যেমন দেখেন, এরকম একটা প্রস্তাব কিন্তু আমেরিকানসে কিন্তু 2016-এ বিগত সরকারকে দিয়েছিল। তখন তাদের ফোকাস ছিল ড্রাগ ট্রাফিকিং অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং বন্ধ করার জন্য, বর্ডারটাকে আন্ডার এ ম্যানেজমেন্ট সিস্টেমে আনতে, যেখানে থ্রু সার্ভিলেন্স অ্যান্ড থ্রু ভেরিয়াস ক্যামেরাজ অ্যান্ড স্যাটেলাইট পিকচার্স এটা পুরাটাকে তারা কন্ট্রোল করবে, সো দ্যাট অল ট্রাফিকিংস আর ডিটেক্টেড। তখন কিন্তু এটা তারা ঢাকাতে কিন্তু একটা সেন্ট্রাল কমান্ড কন্ট্রোল সেন্টার করছে, যেখানে বসে আপনি পুরো বাংলাদেশের বর্ডার আপনি মনিটর করে। তখন 2016-এ এইসব মনিটরিং সিস্টেমস আর এক্সপেন্সিভ, এখন তো এটা আমাদের নিজেদেরই হাতে। তাই বলেন যে ওয়াই নট, লেট আস হ্যাভ ফেন্স, নট অনলি পুরা প্লেন ল্যান্ড, চিরং হিল ট্র্যাক্সও আমাদের ফেন্স করা উচিত। কারণ আমরা আপনাকে দোষ দিব, আমাদের জিনিস আপনি সাপোর্ট করে দেন, আপনারা বলবেন যে না এটা আমাদের পক্ষের সম্পর্ক। সো লেট আস ক্লোজ অল এভিনিউজ, let us have the board enter Chirong Hill Track, fence enter Chirong Hill Tracks border, এবং have border roads to patrol. তাহলে আমরা একজন আরেকজনকে অহেতুক দোষারোপ, অহেতুক ক্রস বর্ডার কিলিং এগুলো বন্ধ হবে। এবং এখন যেই টেকনোলজি, দি ফটোগ্রাফস, দ্য সেন্সার্স উইল স্পিক, কে আসলে ভায়োলেট করছে। উই নিড নট হ্যাভ ফ্ল্যাগ মিটিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ লেটার্স আর্গুইং হু ইজ রাইট অ্যান্ড হু ইজ রং, হু ডিড ইট ওয়াট। তো এখনই ফ্ল্যাগ মিটিং হয়, আরেকদিকে পুশিন তো বন্ধ, পুশিন বন্ধ। আমার কথা হচ্ছে যে এটা ইন্ডিয়ার বাস্তবতাকে মানতে হবে। এরা যদি প্রত্যেকটা ইস্যু খালি পলিটিসাইজ করে আর বাংলাদেশকে কর্নার করতে, আই থিঙ্ক দ্য ডেজ আর ওভার। ইন্ডিয়া মাস্ট আন্ডারস্ট্যান্ড উই ওয়ান্ট টু গিভ ডিউ রেসপেক্ট অ্যান্ড পজিশন টু দি ইন্ডিয়া, বাট ইন্ডিয়া মাস্ট অলসো গিভ আস ডিউ রেসপেক্ট অ্যান্ড আমাদের পজিশনাল অথরিটি হিসাবে, আমাদের সোভরেন রাষ্ট্র হিসাবে, তাহলে আমাদের সম্পর্ক ভালো হবে। এবং আমার মনে হয় টাইম ইজ কামিং, ইন্ডিয়া উইল আন্ডারস্ট্যান্ড, উইল ফল ইন লাইন। প্রধানমন্ত্রী চীন সফর শেষে বলা হচ্ছে উনি সামনে ভারত সফরেও যাবেন, আপনার কাছে আমি আরেকটা লাস্ট কোশ্চেন জানতে চাই, আমরা শেষের দিকে চলে আসছি। এই জিও পলিটিক্স নিয়ে আমরা একটু জানতে চাই, যে একটা কম্পিটিশন বলেন বা রেস বলেন, সুপার পাওয়ারগুলোর এখানে আছে, সামনের দিনগুলোতে আপনি কেমন দেখেন? যেটা একটা ইকোনমিক সাইড আছে, আরেকটা আছে আপনার সিকিউরিটি সাইড, তো সামনে এই রিজনটার শেপটা কেমন হবে? এইটার সাথে কিন্তু ডাইরেক্ট রিলেটেড হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য মিডল ইস্ট। মিডল ইস্টে বর্তমান যেই ইরান, ইসরায়েল অ্যান্ড আমেরিকা
যে যুদ্ধটা চলছে, এইটার আউটকামের উপরে কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি উইল গ্রেটলি ডিপেন্ড। এখন এটা প্রেডিক্ট করা মুশকিল, তবে এটা একটা আমরা বলতে বাধ্য যে ইরান কিন্তু সিঙ্গুলারলি তারা কিন্তু দে হ্যাভ নট অনলি স্টপড অ্যান অ্যাগ্রেশন অফ আ সুপার পাওয়ার, তারা কিন্তু এখন দে আর ডিকটেটিং টার্মস। এটা কিন্তু একটা বিরাট, আমি বলবো ইরানিয়ানদের জন্য একটা বিরাট বিজয় যে তারা টার্মস ডিকটেট করছে কি হবে কি হবে না। এখন আগামীতে যেটা কথা চলছে একটা নতুন অ্যালায়েন্স, পাকিস্তান, ইরান, টার্কি, কাতার, সৌদি আরেবিয়া, এটা কতখানি হয় আমি জানি না। যদি হয় আমি মনে করি বাংলাদেশ শুড অলসো টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট, বাংলাদেশ শুড অলসো ট্রাই টু বি পার্ট অফ ইট। এটা এসে তো এখন আমেরিকার অস্তিত্ব মিডল ইস্ট উইল ডিকটেট দ্যাট ফিউচার আইপিএস কতখানি তাদের ইয়ে আসতে দেওয়া। এত বছর ধরে কিন্তু আমরা দেখেছি আমেরিকার গ্লোবাল ইনফ্লুয়েন্স এস্টাবলিশ করার জন্য তাদের বিভিন্ন ক্যারিয়ার বেসড ফোর্স, তাদের পৃথিবীতে শয়ে শয়ে মিলিটারি প্রেজেন্স। চায়না কিন্তু এগুলা এত বছর করেনি। বাট এইটার পরে আমার ধারণা চায়না উইল নাও কাম ফরওয়ার্ড। চায়না তারা কিন্তু এখন তাদের ইনফ্লুয়েন্স তৈরি করতে চেষ্টা করবে। নো মোর দে উইল সিট টাইট উইদিন দেয়ার বর্ডার্স। সেটা ইন্দো প্যাসিফিক এবং বে অফ বেঙ্গলের আমাদের এই রিজনের এফেক্ট করবে, ডেফিনেটলি এফেক্ট করবে, এটা করবে। সুতরাং আমাদেরকে উইল হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি দি আউটকাম অফ দি ইরান, ইসরায়েল অ্যান্ড আমেরিকা ওয়ার। এই কনফ্রন্টেশন এটা এন্ড স্টেট কী হয় এটার উপর নির্ভর করবে। এবং আমি দেখছি যা আগামীতে কিন্তু চায়না উইথ এভরি স্টেপ তারা আরও বোল্ড হবে। এবং তারা একটা জিনিস কিন্তু আপনি দেখেন গভর্নমেন্টের যে গ্লোবাল ইনিশিয়েটিভ যেগুলো প্রত্যেকটা কিন্তু ফোকাস ফর দি গ্লোবাল সাউথ। চায়না গ্লোবাল সাউথকে তার অক্ষয় এবং তার আন্ডারে আনতে চেষ্টা করছে এবং দে আর বিকামিং সাকসেসফুল। কেননা এখানে কিন্তু নন ইন্টারফারেন্স আছে, এখানে প্রত্যেকটা দেশের স্বাধীন দেশের সার্বভৌমত্ব তাদের এক্সারসাইজ করার জন্য অথরিটি তারা চাইনিজ ফুললি সেই স্কোপ দিচ্ছে। দে আর নট ট্রাইং টু ডমিনেট আননেসেসারিলি। তো এই গ্লোবাল সাউথকে চায়না কত দূর একসাথে আনতে পারে এর উপর নির্ভর করবে ভবিষ্যতের জিওপলিটিক্যাল ডিসিশন। এবং বাংলাদেশ এখান থেকে দূরে থাকতে পারবে না এবং বাংলাদেশকে সেই বাতাসেই চলতে হবে। দুজনই তো গ্লোবাল সাউথের লিডার হতে চায়। আপনার চায়না যেমন হতে চাইছে, ইন্ডিয়াও তো গ্লোবাল সাউথের লিডার হতে চায়। ইন্ডিয়া চায়নার কম্পেয়ার করাটা এটা মানে যুক্তিসঙ্গত নয় বর্তমান প্রেক্ষিতে। চায়না যেই অ্যাডভান্সে চলে, যেখানে চায়না ইজ চ্যালেঞ্জিং আমেরিকা, সেখানে ইন্ডিয়া সেই চ্যালেঞ্জ করার সক্ষমতা আছে বলে আমার মনে হয় না। তবে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই অ্যাজ চায়না একটু ইন্ডিয়া একটু আমেরিকা একটু ইন্ডিয়াকে একটু সন্দেহ চোখে দেখছে, চায়না কিন্তু রাইট মোমেন্টে দেখেন তাদেরকে অলিভ ব্রাঞ্চ অফার করেছে। ফরগেট অ্যাবাউট দি বর্ডার ডিসপিউটস, লেট আস প্রোগ্রেস ইকোনমিক্যালি অ্যান্ড কানেক্টিভিটি। এটা কিন্তু রিসেন্টলি অজিত দোভালের সাথে মিটিং হয়েছে। সো দেখেন তারা হাউ টাইমলি কিন্তু তারা এবং যেটা বলছে তাদের ট্রেড ভলিউমও বাড়ছে এবং চায়না ইন্ডিয়ার ট্রেড ভলিউম কিন্তু অনেক বেশি। তো সুতরাং আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়া হ্যাজ এনি রিজন টু রিফিউজ ইট। আমার মনে হয় এটা ইন্ডিয়া এই সানন্দে এটা গ্রহণ করবে এবং